রেলওয়ে স্টেশনের কিনারায় একটা ছোট্ট কুটিরে দুজন বন্ধু থাকত, গটিয়া আর মটিয়া। দুজনেই কুলির কাজ করত। লাল কাপড় দিয়ে তৈরি কুলির ওই মাথার ব্যান্ড তাদের পরিচয় হয়ে উঠেছিল। গরম হোক বা শীত, বৃষ্টি হোক বা রোদ্দুর, ওরা সব সময় মজদুরি করত আর একসাথে হাসি খুশি থাকত। মটিয়া খুব দুর্বল, চঞ্চল আর হাসি খুশি ছিল। গটিয়া একটু মোটা ছিল আর একটু শান্ত, কিন্তু মন থেকে অনেক গভীর ছিল। একদিন রাত্রিবেলা খাবার পর দুজনই বাড়ির বাইরে বসেছিল। ওরে মোটা, ভেবে দেখেছিস যখন নিজের বাড়ি হবে না, ইটের ছাদের, তখন এই বাসন ধোয়ার কাজটা আমি করব, ঠিক আছে? আর আমি প্রতি রবিবারে তোকে গরম গরম কচুরি আর তরকারি বানিয়ে খাওয়াবো। নিজের জীবন থেকে ক্লান্ত হওয়া সত্ত্বেও তাদের দুজনের স্বপ্ন ছোট্ট বটেই, কিন্তু নিজের বাড়ি হোক, যার জন্য দুজন বন্ধুই খুব পরিশ্রম করত আর তার সাথেই টাকা জমা করত। আরে বাহ, দারুণ লাগলো। কিন্তু শেষমেশ আমরা দুজনে মিলে ৮০,০০০ টাকা জড়ো করে ফেললাম, কি বলিস? হ্যাঁ, কি দারুণ ব্যাপার, তাই না? এবার খুব শিগগির একটা বড় সাহেবকে ধরে নিয়ে আমরা আমাদের বাড়ির কাজটা সঙ্গে সঙ্গে শুরু করে দেব। আরে বাহ, তাড়াতাড়ি মটিয়া আর গটিয়ার স্বপ্ন সত্যি হতে চলেছিল। কিন্তু তক্ষুনি হঠাৎ সবকিছু পাল্টায়। মটিয়ার শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করে। শ্বাস ফুলে যেত, শরীরে ব্যথা থাকতো। চিকিৎসা করা সত্ত্বেও কিছুই হচ্ছিল না, যার কারণে আস্তে আস্তে মটিয়ার ব্যবহারও পাল্টে যায়। চিড়চিড় হয়ে যায়, চুপ থাকতো আর উদাস। কিন্তু একদিন মটিয়া খুব খুশি খুশি বাড়ি ফেরে। ওরে গটিয়া, এই গটিয়া শোন না, একটা দুর্দান্ত খবর তোকে বলবো। সে কি রে, আজকে তো দেখে তোকে খুব হাসি খুশি মনে হচ্ছে। ওরে ভাই, ঈশ্বর আমাদের কথা শুনে নিয়েছে রে। আজকে স্টেশনের কাছে একটা লোকের সাথে আমার দেখা হলো ভাই। মোবাইলে কারোর সাথে বাড়ি করার ব্যাপারে কথা বলছিল রে। আমি তো ভাবলাম ও হয়তো কাজে দেবে আমাদের, তাই ওর সাথে আমি একটু কথা বললাম। আর ভাই, ও কি বেরোলো জানিস? ও হলো বিল্ডারের লোক রে। ওরে ও একজন দালাল। ওরে কি বলছিসটা কি? তারপরে কি হলো বল? ও বলল যে একটা ছোট্ট 1 BHK ঘর নাকি রয়েছে রেলওয়ে কোয়ার্টারের কাছেই। মাত্র ৮০,০০০ টাকার টোকেনটা দিতে হবে, তাহলে ওটা আমাদের নামের বুকিং করে দেবে আর কি। ৮০,০০০? ব্যাপারটা তো বেশ ভালোই লাগছে আমার, কিন্তু ওকে ভরসা করা যাবে তো, মানে লোকটাকে? আরে হ্যাঁ রে হ্যাঁ, দেখ তুই এত বেশি ভাবিস না তো। তুই তাড়াতাড়ি আমাকে সব পয়সাগুলো আমাকে দিয়ে দে। সব পয়সাগুলো কালকে আমি ওকে গিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুইও কিন্তু সঙ্গে যাবি, বুঝলি? দালালের কথা শুনে গটিয়া যতটা খুশি ছিল ততটাই ভয়ও পেয়েছিল। কে জানে সেই দালাল কেমন হবে? তার উপরে এইভাবে ভরসা করা তার ঠিক মনে হচ্ছিল না। কিন্তু মটিয়াকে খুশি দেখে সে তার নির্ণয় পাল্টে দেয়। অনেক মাস ধরে মটিয়ার যে শরীর খারাপ ছিল, সে আজ আশায় ভরা ছিল। তার চোখে আবার সেই চমক ছিল। সেজন্য গটিয়া টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মটিয়া, তুই যখন বলেছিস তাহলে কাজ হয়ে যাবে। ব্যাস, ওকে আমরা কালকে পয়সাগুলো দিয়ে দেব। পরের দিন দুজন সেই জায়গাতেই পৌঁছায়, স্টেশন থেকে একটু দূরে পুরনো একটা বিল্ডিং এর কাছে। ওখানে একটা লোক সাদা শার্ট, মাথায় চমকানো তেল লাগিয়ে মোবাইলে বিজি ছিল। আগে 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 বুক হয়ে গেছে মনে করুন, শুধু টোকেনটা এলেই হবে। আরে পেমেন্টে দেরি করলে কিন্তু হবে না, ঠিক আছে? কাস্টমার কিন্তু একদম রেডি রয়েছে। আরে দাদা, এই হলো আমার বন্ধু গটিয়া। পয়সার ব্যবস্থা আমরা করে নিয়েছি। হ্যাঁ, খুব ভালো। দেখুন স্যার, এই অফারটা কিন্তু শুধু আজ অবধিই থাকবে। কাল থেকে রেটটা আবার বেড়ে যাবে। লোকেশনটা আপনারা দেখেইছেন, 5 মিনিট স্টেশন থেকে দূরত্ব মাত্র। জল, ইলেকট্রিসিটি, কোনো সমস্যা নেই। দালাল গটিয়া আর মটিয়ার সামনে বড় বড় কথা বলছিল, যেন ও কোনো অনেক বড় মানুষ। কিন্তু গটিয়া তার চোখেই দেখছিল তার কিছু গন্ডগোল মনে হয়। আওয়াজে একটু বেশি মিষ্টতা ছিল। ওরে ভাই, কাগজ কোথায় আর রেজিস্ট্রেশনটা কোথায় হবে? আরে ওই সব কিছু পরে হবে, আগে টোকেনটা নিয়ে নাও তো, তারপরে সব কিছু আমি সেট করে দেব। আপনি আমার ওপর ছেড়ে দিন না, আমি আজ পর্যন্ত কাউকে ঠকাইনি, বুঝেছেন? দালালের উত্তর শুনে গটিয়ার কিছু একটা ঠিক মনে হলো না। সে মটিয়াকে নিজের দিকে টানে আর আস্তে আস্তে বলতে শুরু করে, মটিয়া তুই দাঁড়া, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। এই লোকটা কিন্তু চোখে চোখ রাখছে না। মিষ্টি মিষ্টি কথা বলছে ঠিকই, কিন্তু কাগজ তো দেখাতে পারছে না। আরে তুই সবসময় সন্দেহ করিস লোকজনকে। আরে ভালো কিছু হবে তাহলে তুই এত ভয় পাস কেন বলতো? আরে আমি কোনো ঠকবাজের জন্যই তো ভয় পাই রে, তাকেই তো সন্দেহ করতে হবে, তাই না? গটিয়া আর মটিয়ার মাঝখানে খুশফুস চালু হয়ে যায়।
ওদের দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক বড় ব্যাপার। তক্ষুনি দালাল কথা শুনে নেয় আর রাগের চোটে বলে, দেখুন দাদা, বিশ্বাস করতে না পারলে আপনারা ছেড়ে দিন। আমার সময় কিন্তু বেশ মূল্যবান। অনেক কাস্টমার রয়েছে আমাদের কাছে, কোথা থেকে চলে আসে কে জানে, যত সব। দালালের কথা শুনে মটিয়া গটিয়ার উপরে রেগে যায়। আরে না না স্যার, একটু দাঁড়ান না। ভাই তো যা তা বলি দেয়, ঠিক আছে। আরে কি করছিসটা কি তুই? তুই তো বলেছিলি যে তুই পয়সাটা দিয়ে দিবি, তাই না? তাহলে তুই এখন এইসব কেন বলছিস? আরে আমি কোনো কথাই শুনতে চাই না, ঠিক আছে? এই সব পয়সা তুই সাহেবকে দিয়ে দে। আরে দিয়ে দে না, এত ভাবছিস কি? আরে দে না ভাই। মনে হচ্ছে তুই এইভাবে মানবি না, তাই না? মটিয়া গটিয়ার ব্যবহারে খুব রেগে যায় আর মন খারাপ করে। দালালকে ওখান থেকে যেতে দেখে গটিয়ার হাত থেকে সে পুরো টাকা নিয়ে নেয় আর সেটা দালালকে দিয়ে দেয়। হ্যাঁ, একেই তো বলে আসলে বুদ্ধিমানী, বুঝেছো? গটিয়া ভাই, আপনি চিন্তা করবেন না, আপনার পয়সা একদম নিরাপদ জায়গায় থাকবে। চলুন, এবার আমি আসছি। আর এইভাবে সেই দালাল ওখান থেকে চলে যায়। কিন্তু যখন পরের দিন সকালে গটিয়া আর মটিয়া দালালকে কল করার চেষ্টা করে, তখন মোবাইলে আওয়াজ আসে যে এই নম্বরে এখন কোনো সেবা উপলব্ধ নেই। গটিয়া বারবার নাম্বার ডায়াল করে। মটিয়া অস্থির হয়ে এদিক ওদিক পাইচারি করে। আরে হয়তো নেটওয়ার্ক নেই, তাই না? তুই আরেকবার কর না। আরে 5 ভাগ করেছি মটিয়া, ওরে নাম্বারটাই তো বন্ধ হয়ে গেছে এখন। আস্তে আস্তে সন্দেহ বিশ্বাসে পাল্টায়। আশেপাশের কিছু লোকজনকে জিজ্ঞাসা করে সত্যিটা সামনে আসে। সেই লোকটা কোনো দালাল ছিলই না, সে একটা ঠগী ছিল যে এরকমই মিষ্টি মিষ্টি কথা বলে গরিবদেরকে স্বপ্নের লোভ দেখিয়ে লুটত। মটিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়, সে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। বিকেলবেলা যখন সে বাড়িতে ফেরে, তখন তার চেহারা খুব উদাস ছিল। গটিয়া যেই মাত্র তাকে দেখে, সে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি মটিয়া বলে ওঠে, গটিয়া, আমায় ক্ষমা করে দে ভাই। আমি তোর সাথে জোর করেছিলাম রে। তোর পয়সা, তোর বিশ্বাস, আমি সব কিছু জলে দিয়ে দিয়েছি রে। ওরে পয়সার কথা বাদ দে মটিয়া, কিন্তু তোর আমার কি হলো? তুই ঠিক আছিস তো? তোর অবস্থা এরকম খারাপ লাগছে কেন? কি হয়েছে কি? আসলে কি জানিস, আসলে কয়েক মাস আগে আমার একটা ডাক্তার আমাকে বলেছিল যে আমার শরীরে এক অদ্ভুত নোংরা রোগ রয়েছে রে। আমার ফুসফুসে ইনফেকশন আছে, যেটা এখন বেরিয়েই চলেছে। হয়তো আমার কাছে আর বেশি সময় নেই রে। এই কথাটা শুনে গটিয়া একেবারে অবাক হয়ে যায়। সে কিছু বুঝতেই পারছিল না। সে যেমন তেমন করে নিজেকে আর মটিয়াকে সামলায়। তক্ষুনি, আমায় ক্ষমা করে দে ভাই, আমি যা কিছু করেছি দুজনের জন্যই করেছিলাম। যখন আমি জানতে পারলাম যে আমার কাছে সময় খুব কম রয়েছে, তাই মনে হয়েছিল মরার আগে অন্তত পক্ষে তোকে যে কথা দিয়েছিলাম সেটা রাখার চেষ্টা করি, আর একটা বাড়ি তৈরি করে নিই। আর এই তাড়াহুড়ে আমি অনেক বড় ভুল করে বসি। আমি লোভে পড়ে যাই আর সব কিছু শেষ হয়ে যায় রে। ওরে মটিয়া, তুই কি পাগল নাকি? হ্যাঁ, দেখ, যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, এখন ওইসব বাদ দে না তুই। আরে তুই যা করেছিস আমাদের দুজনের জন্য করেছিস, কথা শেষ। তাই এখন বেশি ভাবার কোনো দরকার নেই, বুঝলি? ওরে ভুলটা তোর নয়, ভুলটা হলো ওই দালালটার। আমি ওকে ছাড়বো না, কিন্তু তুই এখন নিজেকে দোষ দেওয়াটা বন্ধ কর, বুঝতে পেরেছিস? আর শোন, আমি তো রয়েছি তোর সাথে। মটিয়ার চোখ দিয়ে জল বইতে শুরু করে। সেই দিনের পর থেকে মটিয়া কুলির কাজ বন্ধ করে দেয়। গটিয়া এখন দিন রাত কাজ করত। কখনো স্টেশনে মালপত্র ওঠাতো, কখনো বাজারে গিয়ে বক্স তুলত। অনেকবার মাঝ রাতে ফিরত আর ক্লান্ত হয়ে মাটিতেই শুয়ে পড়ত। গটিয়া, এবার তুই ছাড় তো এসব। তুই নিজের শরীরটা এইভাবে খারাপ করিস না, বুঝলি? আরে তুই চুপচাপ আরাম কর না, আমাদের স্বপ্ন এবার আমি পূরণ করব, বুঝতে পেরেছিস? 2 মাস কেটে যায়। একদিন সকালবেলা গটিয়া তাকে বাইরে যেতে বলে। চ, তোকে আমি একটা জায়গা দেখাবো এখন। মটিয়া গটিয়ার সাথে সাথে যায়। কিছু দূর যাওয়ার পর রেলওয়ে স্টেশনের ঠিক পাশে যেই খালি মাঠটা ছিল, ওখানে মটিয়া একটা 3 তলা বাড়ি দেখতে পায়। এই দেখ, এই হলো তোর আর আমার একটা নতুন বাড়ি। এটা পাকা বাড়ি নয় ঠিকই, কিন্তু বেশ মজবুত রয়েছে। তোর আর আমার বন্ধুত্বের মতন, বুঝলি? অবশেষে গটিয়ার রাত্রিবেলা বাড়ি আসার কারণ মটিয়ার সামনে চলেই আসলো। সে সারা দিন পরিশ্রম করত আর রাতে নিজের বন্ধুর জন্য বড় বাড়ি বানাতো। নিজের গটিয়ার এই প্রেম ভালোবাসা দেখে মটিয়া ভাবুক হয় আর ওরা দুজন খুব ভালো করে ওই বাড়িতে থাকতে শুরু করে।